হল্যান্ড ইজ আ টাফ প্লেয়ার। ও আমার কাছে মনে হয় যে শুয়ে লাথি মারলেও গোল হয়ে যায়। হল্যান্ডের সাথে ব্রাজিলের ম্যাচটা ইট উইল বি আ টাফ ম্যাচ। ব্রাজিল আর্জেন্টিনার একসাথে খেলা হওয়া উচিত, সেটা ফাইনাল হোক, সেমিফাইনাল হোক, কোয়ার্টার ফাইনাল হোক, যেটাই হোক। এবং সেটা হলো বাংলাদেশের একটা সরকারি ছুটি ঘোষণা করা উচিত। দল যার যার, মেসি সবার। এই যে আপনারা আর্জেন্টিনা, আপনাদের তো আসলে কমিটি টিম বলি আমরা। আজকালকার ছেলেরা কিছু দেয় না, ওগুলো মেয়ের থেকে নেয়। হ্যালো ভিউয়ার্স, বিশ্বকাপ উত্তেজনা চলছে, আর আমাদের উত্তেজনাকে আরও বেশি বাড়িয়ে দিতে আমাদের এখানে হাজির হয়েছেন জনপ্রিয় সিঙ্গার এবং বিশ্বকাপ ফুটবলের এবারে ব্রাজিল সাপোর্টার কে 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 আনিকা। তাসনিম আনিকা রয়েছে আমাদের সাথে, তাকে আমরা পেয়েছি, বলটা তার দিকে ছুড়ে দিচ্ছি। কি অবস্থা? এই বলটা দিলাম, বিশ্বকাপ উত্তেজনা মানে চরমে উঠেছে। Yes. কারণ প্রথম রাউন্ডের খেলা শেষ, এবার ব্রাজিল যাচ্ছে, আর্জেন্টিনাও যাচ্ছে, Right. এবং সামনে ব্রাজিলের সাথে নরওয়ের একটা খেলা, হাড্ডাহাড্ডি খেলা। yes. কি মনে হয়? নিজে তো ব্রাজিলের সাপোর্টার, জিতবে? Well, সত্যি কথা বলতে যখন জাপানের সাথে খেলা ছিল, আমরা ব্রাজিল সমর্থকরা আমরা আসলে একটু নার্ভাস ছিলাম, এটা অস্বীকার করার কিছু নেই। কারণ জাপান দুর্দান্ত খেলে এবং তারা দেখিয়েছে তারা কতটা ভালো খেলে। তবে আমাদের কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী বা সবকিছু মিলিয়ে আমরা পার হয়ে যেতে পেরেছি এবং ভালো খেলেছি। কোচের সাথে নিয়মিত কথা হয়? ওয়েল, আমরা যারা ব্রাজিল সমর্থকরা আমরা এমন ভাবে আমাদের টিমটাকে ওন করি, ইট ফিলস লাইক নেইমার আমার চাচতো ভাই আর কোচ আমাদের আঙ্কেল লাগে। তারপরেও যেভাবে যে স্ট্র্যাটেজিক্যালি তারা আগিয়েছিল এবং হাফ টাইমের পরে লাস্ট 45 মিনিটসে এবং এক্সট্রা টাইমের মধ্যে ব্রাজিল গোল করে, সো ইট ওয়াজ আ ট্রিমেন্ডাস গেম। এবং আমরা যারা ব্রাজিল সমর্থকরা আছি, আমাদের জন্য একটা বিশাল জয় ছিল জাপানের সাথে এই জয়টা। কালকে আমরা খেলা দেখছিলাম এবং কোনোভাবেই চাচ্ছিলাম না আসলে নরওয়ে জিতুক, কারণ হল্যান্ড ইজ আ টাফ প্লেয়ার। আমি বলবো আমার কাছে মনে হয় যে শুয়ে লাথি মারলেও গোল হয়ে যায়। যেটা বলছিলাম যে আমি লাস্ট ম্যাচটা দেখছিলাম, আমি দোয়া করছিলাম যেন কোনোভাবেই নরওয়ে না জিতে, কারণ নরওয়ে জিতলে এটা আমাদের ব্রাজিলের সাথে খেলা পড়বে, এটা আমরা আগে থেকে জানি বা বুঝতে পেরেছি। বা আমরাও চাই না, আমরা কোনোভাবে না, আমি চাচ্ছিলাম যে আমরা চাই না ব্রাজিল আউট হয়ে যাক। ফ্রান্স জিতলো না, ফ্রান্স জিতলো, আমি তো চাই এখন ফ্রান্স আর্জেন্টিনার সাথে পড়বে মনে হয়। ইউ নেভার নো, পড়লে তো সমস্যা নেই, আর্জেন্টিনা জিতে যাবে আর কি। তাই হ্যাঁ, এমবাপ্পেও কিন্তু বেস্ট স্ট্রং প্লেয়ার। হ্যাঁ, এখানে যারা যারা খেলা উঠছে তারা বেশিরভাগই কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে। আমি বলি হাল্যান্ডের ব্যাপারে, নরওয়ের হাল্যান্ড ইজ এ টাফ প্লেয়ার। কারণ হচ্ছে গিয়ে হাল্যান্ড অলরেডি বিশ্বকাপে 5টা গোল করেছে গতকালকে খেলা মিলে, এবং হাল্যান্ড তো আমি দেখলাম যে ও যদি শুয়ে বসেও পা নাড়ায় তারপরে দেখি গোল হয়ে যায়। মাঝখানে গোলটা তো একটু হালকা ছুঁয়ে দিচ্ছে, একটু জাস্ট টাচ করে দেয়, কারণ সে একদম বিশাল শরীরের অধিকারী এবং বেশ লম্বা এবং কেশবতী এবং তাকে ভাইকিং বলা হয় নরওয়েতে। সো আমি বলবো হল্যান্ডের সাথে ব্রাজিলের ম্যাচটা ইট উইল বি আ টাফ ম্যাচ, এবং এতটা সোজা হবে না, এবং নেইমারকে নামাটা জরুরি এই ক্ষেত্রে। এবং আমার মনে হয় হাল্যান্ড ইজ ভেরি কনফিডেন্ট রিগার্ডিং দিস ম্যাচ। কিন্তু তোমার কি মনে হয় নেইমার এবার নাটক করবে না, গড়াগড়ি করবে না? মানে ও যেরকম নাটকে, নেইমার প্রথমত হি ইজ ইনজিওর্ড, একটা ইনজিওর্ড প্লেয়ার। আমি আমার ক্ষেত্রে বলি, আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমার যখন গলাটা বসে যায় আমি কিন্তু একটা অসহায় হয়ে যাই। এবং আমার এমনও হয়েছে ভাইয়া যে আমি আমার শো টানা 4 দিন, উইন্টার সিজন চলছে, আমার হয় না যে উইন্টার সিজন তো সব আউটডোর ইভেন্টস গুলো হয়, তো কুয়াশা মাথায় পড়েছে এবং আমি প্রায় অনেকক্ষণ ধরে পারফর্ম করেছিলাম, তো এই কুয়াশা মাথায় পড়াতেই আমার ভয়েস একেবারে মিউট হয়ে গেছিল। আমার কিন্তু পরপর 4 দিন শো। আমি ওই দিন যে কি অসহায় ছিলাম যে আমার 4টা শো পরপর ক্যান্সেল করতে হয়েছে এবং সবাইকে ক্লায়েন্টকে ভিডিও কলে দেখাতে হচ্ছে যে আমার ভয়েস নাই। নেইমার এখন হলো অসহায়। নেইমার এখন আসলে অ্যাবসলিউটলি ওর যে সিচুয়েশনটা, বিকজ হি ইজ ইনজিওর্ড, ওর খেলার জায়গাটাই তো পাটা দিয়ে খেলতে হবে, তো সেটাই তো ওর সমস্যা। তারপরেও সে মনোবল দিয়ে নামছে এবং সে চেষ্টা করছে তার টিমের জন্য খেলতে। সো আই মাস্ট সে যে নরওয়ের এই মানে গেমটার সাথে নেইমারকে নামাটা খুবই জরুরি। তোমার কি মনে হয় সামনে ব্রাজিল আর আর্জেন্টিনার একসাথে খেলা হবে? আমি তো চাই এটা কে না চায়। আমার মনে হয় ব্রাজিল আর্জেন্টিনার একসাথে খেলা হওয়া উচিত, সেটা ফাইনাল হোক, সেমিফাইনাল হোক, কোয়ার্টার ফাইনাল হোক, যেটাই হোক। এবং সেটা হলো বাংলাদেশের একটা সরকারি ছুটি ঘোষণা করা উচিত। হ্যাঁ, কারণ সেই দিন আমরা কেউ অফিস করব না, আমি তো পার্সোনালি কোনো শোটা করব না, আমরা সবাই মিলে, সেটা টিএসসিতে হোক, সেটা কোনো রেস্টুরেন্ট হোক, সেটা কারো বাসায় হোক, সবাই মিলে একসাথে খেলা উপভোগ করবো। এখন তো সবাই মেসি জাদুতে বুধ হয়ে আছে। তোমার কি মনে হয়
মেসির খেলা দেখে তোমার অবজারভেশনটা কি? আমি একটা স্টেটাস দিয়েছিলাম লাস্ট আর্জেন্টিনার খেলাটা দেখার পরে যে দল যার যার, মেসি সবার। মেসি এমন একটা প্লেয়ার, তাকে সবাই পছন্দ করে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকেও কিন্তু আপনি পর্তুগাল সাপোর্ট করেন বা না করেন, বাট আমি শিওর যে আপনিও ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, বিকজ অ্যাজ এ হিউম্যান বিং ইউ লাভ হিম। আমরাও তো একসময় রবার্তো কার্লোসকে পছন্দ করতাম, রোনালদিনহোর পছন্দ করতাম। হ্যাঁ, কোনো টিম ভেদে না, কিন্তু জাস্ট প্লেয়ার হিসাব করে। সেই ক্ষেত্রে কিন্তু মেসিকেও অ্যাজ এ প্লেয়ার কিন্তু সবাই খুব পছন্দ করে, কারণ সে অসম্ভব ভালো একজন ফুটবলার, এবং সে যে ক্যালকুলেশনে গোলগুলা দেয় এগুলো একদম মিরাকল। আমি বলবো যে ইটস অ্যাবসলিউটলি গড গিফটেড। সো এই যে জিনিসটা মেসির মধ্যে আছে, এটা অনেক প্লেয়ার্সদের মধ্যে নেই। তোমার এই পর্যন্ত যে খেলা যে দেখেছো, তোমরা তো একসাথে মিলে দেখো এবং সব আয়োজন করে দেখি, তোমরা প্রায় একটা দল, একটা তারকা, একটা দলই মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলা দেখো। এই পর্যন্ত কতগুলো খেলা দেখা হয়েছে? সবগুলো মোটামুটি সবগুলো খেলা দেখা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা তো আমরা একটাও মিস করি না। প্রথম যে দুটো ম্যাচ ছিল সেটা আমি অ্যারেঞ্জ করেছিলাম সবাইকে ফোন করে করে। আমি দাওয়াত পাইনি। প্রথমে 11টার দিকে আর্জেন্টিনা খেলাটা ছিল, সেদিন আমি সবাইকে ডেকে নিয়ে আসছি, সবাই আসো, আমি বসছি। আমরা গুলশানাকে একটা রেস্টুরেন্টে বসছিলাম, সবাই আসছে। গ্যালিকো নাকি নাম? গ্যালিতোস। এরপরে সবাই খুব এনজয় করলো ওই দিন। করার পরে এরপরের দিন ব্রাজিলের খেলা ছিল কিন্তু সকালবেলা। হ্যাঁ, সকালবেলা ভোরে রাতে 3:30 বা 4টার দিকে। ইয়েস, তখন তো সবাই মোস্টলি ঘুমিয়ে পড়ে, কারণ পরের দিন সবার কাজ আছে। কিন্তু আমি সবাইকে পাগল বানিয়ে ফেলেছিলাম যে কেন, আমি তো আর্জেন্টিনার খেলা দেখার জন্য আসছিলাম, তোমাদেরকে ব্রাজিলের খেলা দেখতে আসতে হবে। তো সবাই মিলে আসছে। আসার পরে দুটো ম্যাচে ওরা এত মজা করেছে, এত এনজয় করেছে, এখন খালি ফোন করে বলে কাছে নেক্সট ম্যাচ আমরা কোথায় দেখব। তবে তোমাদের এখন মানে টোটালটা একটা মানে উৎসব হয়ে যাচ্ছে তোমাদের খেলার উপরে। আমরা এখন ইনফ্যাক্ট আমাদেরকে লাস্ট ক্রিমসন কাপ স্পন্সরও করেছে যে তোমরা এসে খেলা দেখো, যা ইচ্ছা খাও, তোমরা এখানে এসে খেলা দেখো। তার মানে এরপরে তোমার যতগুলো খেলা দেখবে ক্রিমসন কাপের ওই মানে এনিওয়ান, আমাদেরকে সবাই বলছে তোমরা এখন এখানে দেখো, কেউ বলছে তোমরা এখানে দেখো, মানে সবাই এখন আমাদেরকে ডাকছে। আমরা বলছি ওকে, নেক্সট কোনটা দেখবা? আমরা এখনো প্ল্যান করছি। আমরা প্রবাবলি নেক্সটটা, এবার লাস্টবার আমরা পুতুলাপুর বাসায় দেখেছিলাম, ওটা ওখানে শেষ করেছি পুতুলাপুর আয়োজনে। সো নেক্সট মনে হয় কারণ না কারো বাসায় আমরা একটা আয়োজন করব। ওকে, এই যে এতগুলো খেলা হলো প্রথম রাউন্ডের, মানে মোটামুটি তোমার যদি বলা হয় যে কোন দলের খেলা, আমি ব্রাজিলের কথা বলছি না, তোমার কাছে মোটামুটি চোখে লেগে আছে এবং কার খেলা? ফ্রান্সের এমবাপ্পের খেলা খুবই, আমি বলবো যে আই ক্যাচিং। ফ্রান্স ভালো খেলেছে। আই ফিল ব্যাড ফর জার্মানি, দে ট্রাইড, এবং হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখেছি। আসলে ওদিনের মতন স্কেরি ম্যাচ আমি আসলে দেখিনি প্যারাগুয়ের সাথে, কি জানি জার্মানি যেটা খেললো। এবং আমি সকাল 6:30 পর্যন্ত ম্যাচটা দেখেছি। মরক্কো দেখে কি মনে হলো? মরক্কোকে নিয়ে আমি আসলে খুব একটা বেশি আশাবাদী না। তোমরা কিন্তু আমরা হারিনি, আমরা ড্র করেছি। তো হারা ড্রয়ের মধ্যে পার্থক্য আছে। তো মরক্কো নিয়ে কি মানে তোমার? মরক্কো নিয়ে আমি আসলে অতটা আশাবাদী না, তবে আমি ফ্রান্স নিয়ে বেশ আশাবাদী। তার মানে এবার মোটামুটি ফ্রান্স আর আর্জেন্টিনা যেতে পারে। দেখেন এখন ঘুরে কিন্তু ইউএসও ভালো খেলছে, আমরা কিন্তু এই টিমগুলোকে দেখছি না। হ্যাঁ, সাইড দিয়ে কিন্তু এরাও ভালো খেলে যাচ্ছে। এমন দলগুলো আছে যেগুলো ছোট দেশ, দেশগুলো আমরা জানতাম না আগে, নামগুলোই জানতাম না। এই যে আপনারা আর্জেন্টিনা, আপনাদের তো আসলে কমিটি টিম বলি আমরা, কারণ হচ্ছে কি আপনারা যেসব টিমের সাথে পড়েন, মানে এটা তো মনে হয় যে টস কিছু লাগে না, এমনি মানে খাতার মধ্যে লিখে দেয়। আমরাও স্বীকার করি যে এবার টিমটা খুব দুর্বল, টিমের সাথে আর্জেন্টিনা পড়েছে। মানে এটা কিভাবে সম্ভব? আমাদের জীবনে কি জানি কে বার্দে না কি কে, আমি তো নামটাও জানি না, কিন্তু ওরা কিন্তু ভালো খেলছে। হোয়াটএভার, বাট তাদের নাম তো জানো, তাদের জীবনের প্রথম বিষয়। মরক্কো কি এরকম চিন্তা করতে হবে? মরক্কো হচ্ছে র্যাঙ্কিং এর মধ্যে 7 নাম্বার ছিল, ব্রাজিল ছিল 6 নাম্বার। আপনি বলেন না কে বার্দে না নাম, আমি তো নাম, আমি নামও জানি না, দেখেন আমি কিন্তু জীবনে নামও শুনি নাই। কিন্তু মানুষ এখন বেশিরভাগ এর নামও এখন পরিচিত হয়ে গেছে। বাট তারপরেও তারা এখন জীবনে প্রথমবার বিশ্বকাপ খেলতেছে, কার সামনে দাঁড়াবে? মেসির সামনে। এমনিতে তো দাঁড়িয়ে মেসির খেলা দেখার কথা, ওরা কি গোল মারবে? এখন তুমি বলো, নেইমার বলো, যাই বলো, এখন তোমার ফুটবল জগতের ক্রাশ কে? তোমার ফুটবল জগতের ক্রাশ নেইমার না, আমার নেইমার কখনোই ক্রাশ ছিল না। সবাই আসলে ভিনিকে নিয়ে আমাকে একটু দুষ্টামি করে। সবাই বলে কি যে ভিনির সাথে যদি তাসনিম মানিকের বিয়ে দিতে পারতাম তাহলে ভিনি আমাদের দুলাভাই হতো। তারপরে ক্রাশ হিসাবে আসলে রোনালদোই আমার ক্রাশ। রোনালদো আমার CR7। ইয়েস, রোনালদো আমার ক্রাশ। ডেভিড বেকহামের কথা মনে আছে? ডেভিড বেকহাম কেমন লাগতো? অবশ্যই ভালো লাগতো। ডেভিড বেকহাম তো ইজ লাইক ফেমাস প্লেয়ার। তবে এখন সুদর্শন, এবং এখনের মধ্যে হাল্যান্ডের একটা ভালো এখন ক্রিয়েট হচ্ছে মেয়েদের তার প্রতি অ্যাট্রাকশন এবং টেনশন।
তবে আমি বলবো যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ অলওয়েজ লাইক আ স্টার। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের বাংলাদেশের জন্য খুব গর্বের একটা বিষয়, নোরা ফাতেহির সাথে কাজ করেছে সঞ্জয়। এবং সে সঞ্জয় আমরা আসলে হঠাৎ করে হ্যাঁ চাট গেয়েছিল। চাটগের মানে চিটাগংয়ের বেশিরভাগ মানুষই কিন্তু মিউজিকে ডোনেট করছে মোটামুটি। তো এখন তাকে নিয়ে কি বলবা, সঞ্জয়কে নিয়ে তোমার চিন্তা? সঞ্জয় প্রথমত হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড আমার, এবং ও প্রথম থেকে আসলে মিউজিকের প্রতি এতটা ডেডিকেটেড ছিল, যদি বসেও থাকতো কোথাও ও তারপরে কানের মধ্যে একটা হেডফোন দিয়ে কিছু না কিছু করতো। আমার সঞ্জয়ের সাথে পরিচয় আসলে ফুয়াদ ভাইয়ের মাধ্যমে, এবং ফুয়াদ ভাই তাকে যখন বাংলাদেশে নিয়ে আসে তখনই আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়। আমি, তাসফি, সঞ্জয়, আমরা সবাই, জাফর, আমরা সবাই তার সাথে খুব সুন্দরভাবে আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়। সো সঞ্জয় অলওয়েজ লাইক হি মেইনটেইন দিস মানে ফ্রেন্ডশিপ, মানে এমন না যে সে এখন এত ভালো জায়গায় আছে, বাট যখন তাকে টেক্সট করি সে কিন্তু রিপ্লাই করে, বা সে কিন্তু মানে সে জানে যে হাউ টু গিভ রেসপেক্ট টু হিজ ফ্রেন্ডস। সো আই এম ভেরি প্রাউড যে সঞ্জয় এত বড় একটা জায়গায় গেছে এবং সে বাংলাদেশের পতাকাটা এইভাবে করে দেখিয়েছে। এটা শুধু আমার না, এটা বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্টের জন্য একটা প্রাউড করার বিষয় যে আমরা ওই মঞ্চে ওখানে গিয়ে পৌঁছাতে পেরেছি, প্রতিনিধিত্ব করা বাংলাদেশকে। ইয়েস, এবং তার প্রতিটা কাজে প্রতিটা পোশাকে কিন্তু এখন সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এটা একটা বিগ থিং এন্ড আমরা এটা নিয়ে অনেক প্রাউড। তোমাকে বলি যে সঞ্জয় যে আছে বা এরকম সিঙ্গার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে আমরা এইবারই জানলাম, এটা কিন্তু জানতাম না। তা এরকম কি হচ্ছে যে আমরা অনেক ভালো ভালো সিঙ্গার রয়েছে, অনেক ভালো ভালো কাজ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আসলে কাউকে জানাতে পারি না, বা আমাদের অন্তরালে থাকে। সবার জন্য এক একজনের জন্য প্ল্যাটফর্মটা আসলে এক এক রকম। যেমন আমার জন্য প্ল্যাটফর্মটা অনেকটা ইজি ছিল না, আমি এখনো স্ট্রাগল করছি। সো এমন অনেকেই আছে যারা অনেক ভালো গান করে, আমার চেয়েও আরো 100 গুণ ভালো গান করে, কিন্তু তারা আপনার পর্যন্ত পৌঁছাতে পারছে না বিকজ তাদের কাছে প্রপার প্ল্যাটফর্মটা নেই, বা তাদের কাছে ওই জায়গাটা ক্রিয়েট করা নেই। সো এই তো, এটা আসলে আমি বলবো যে যার যতটুকু ডেডিকেশন, সঞ্জয়ের ডেডিকেশনটা ছিল মিউজিকের প্রতি, তার অধ্যবসায়টা ছিল, তার প্র্যাকটিস ছিল, সে হার্ড ওয়ার্ক করেছে, সে কমিউনিকেট করেছে, দ্যাটস ওয়াই সে আজকে এত বড় একটা জায়গায় পৌঁছেছে। তাসনিমানিকাকে দেখতে চাই যে বিশ্বকাপে তার গানে লিপসিং করছে অন্যরা, ঠিক আছে? বল আমার গানে অলরেডি নার্গিস ফাকরি কিন্তু পারফর্ম করেছে, এবং শি ইজ আ ইন্টারন্যাশনাল আর্টিস্ট। এবং আমি যখন এই বিশ্বকাপের আগে যখন কোয়ালিফায়ার্স এর ইভেন্টটা হলো বাংলাদেশে, যে বাংলাদেশ আর হংকং খেললো এবং হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া খেললো, তখন কিন্তু আমি পারফর্ম করেছি। তখন আমি সেই বড় স্টেডিয়ামে হামজা খেলছিল। কেন পাচ্ছি না থিম সং? ওয়েল, ক্রিকেটের আমি একটা থিম সং বানিয়েছিলাম, জিতবো আমরা। এরপরে হচ্ছে গিয়ে বাংলাদেশ কখনোই আর এরপরে জিততে পারেনি, এর জন্য আমি আর আমাকে সবাই হচ্ছে গিয়ে ওই থিম সং এর নিচে সব গালি দিতে এসে আপু আপনার এই গানের পরে আর কিন্তু বাংলাদেশ জিতলো না, তাই আমি আর ভয়ে ব্রাজিল যেন জিতে এই কারণে কোনো থিম সং বানাইনি। আচ্ছা, আমরা সামনে পাবো মেবি। হ্যাঁ, মানে আর্জেন্টিনার জন্য এটা বানাবো, তাহলে হেরে যাবে। তাহলে আর্জেন্টিনা যেহেতু জিতবে। আর এই যে এখনকার সময় থিম সং মনে মিলা বানিয়েছে পদ্মার সাথে, তুমি দেখেছো? মানে গানটা কেমন লেগেছে? অনেক জোস। মিলাপু ছিল, তারপরে হচ্ছে কি আমাদের পান্থকানায়দা ছিল, তারপরে হচ্ছে ব্যামি ছিল, আরেকজন আর্টিস্ট ছিল, আমি একটু সরি এখন হঠাৎ করে নামটা মনে আসতে পারছে না, বাট শি অলসো ডিড রিয়েলি ওয়েল। ওরা অনেকজন, 4 জন মিলে একটা ভিডিওটা ভালো হয়েছে, গানটা ভালো, খুবই মজার। এবং ফুয়াদ ভাইয়ের কম্পোজিশন অ্যাজ অলওয়েজ, 4 ছক্কা হই হই একটা হিট নাম্বার। আফটার দিস এখন হচ্ছে এই গানটা। ফুয়াদ ভাইয়ের নিয়ে তোমার কাজ কি সামনে হবে? ইয়েস, আমাদের গান রেডি আছে। আমার অলসতার কারণে আসলে মিউজিক ভিডিওটা হচ্ছিল না এতদিন ধরে, কারণ আমি শোজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। কারণ ইভেন্টের প্রেশারে আমি মানে আমার এমনও হয়েছে, আমি আজকে বের হয়েছি বাসা থেকে, আমি 7 দিন পরে বাসায় এসেছি, বিকজ আজকে আমি কক্সবাজার যাচ্ছি, কালকে আমি গাজীপুর যাচ্ছি। সো আমার এই ইভেন্টের স্কেডিউল আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর যে কয়টা দিন সময় পেতাম সে কয়টা দিন বাসায় ঘুমাতাম। এই কারণে না, এখন কিছু যে কত মানে জুলাই পরবর্তী সময়ে কাজটা অনেক কমে গেছে শিল্পীদেরকে, মানে তাদেরকে এক পেশা করে রেখেছে। আমার কমেনি একেবারেই। আমি যেহেতু কর্পোরেট ইভেন্টস বেশি করি, আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমি এভাবেই কাজ করে যেতে চাই। তবে এটা সত্যি যে আমার লাইভ শোজ এর কারণে, বা লাইভ শোজ যেহেতু বেশি করছিলাম, সেক্ষেত্রে আমি একটু স্টুডিও ওয়ার্কের দিক থেকে একটু পিছিয়ে পড়েছিলাম, কারণ আমি স্কেডিউল দিতে পারছিলাম না, কাজগুলোতে আমি ফোকাস করতে পারছিলাম না, কারণ ভয়েস ঠিক থাকা লাগে। সো সেই ক্ষেত্রে এখন আমি আবার একটু স্টুডিও ওয়ার্কিং এর প্রতি আবার একটু ঝুঁকছি, এবং আমি আমার স্টুডিওতে বেশি সময় কাটাচ্ছি। জুলাই মাস চলছে, এখন জুলাই নিয়ে মানুষের যে চিন্তা ভাবনাটা ছিল, একজন শিল্পী হিসেবে কি মনে হয় সেটার প্রতিফলনটা কি আমরা দেখতে পাচ্ছি, বা
তুমি যা চেয়েছিলে হ্যাঁ। সেটা কি হচ্ছে, যে শিল্পী একটা জায়গাটা তৈরি হবে আরো বেশি আরো বিস্তৃত? বেশি হবে হ্যাঁ, না, হ্যাঁ। আমি সত্যি কথা বলতে হচ্ছে না। যেমন আমি আমি ভেবেছিলাম যে কনসার্টস গুলো আবার শুরু হবে, কারণ অনেক দিন অনেক বছর ধরে আমরা ওপেন এয়ার কনসার্টস পাচ্ছি না, আমরা করতে পারছি না, পারমিশনের ঝামেলা, এটা ঝামেলা ওটা ঝামেলা। সো আমি ভেবেছিলাম যে হয়তো বা এখন গিয়ে এই প্রবলেমটা সলভ হবে, বাট হচ্ছে, এমনও না যে হচ্ছে না, বিকজ আমি নিজেও ওপেন এয়ার কনসার্ট কিছুদিন আগেও করেছি লেটস ভাইবের। সো হচ্ছে, বাট খুব অল্প হচ্ছে। আমি চাই যে ইভেন্টস গুলো আরো বেশি হোক, আগের মতন আমরা কনসার্টে ফিরে যাই। কনসার্ট কিন্তু বাতিলও হচ্ছে। এটাই আমি বলছিলাম যে পারমিশনের জন্য অনেক হ্যাঁ। কনসার্টস হচ্ছে না, এবং স্পেশালি হচ্ছে আউটডোর ইভেন্টস গুলো একেবারেই হচ্ছে না। আই রিয়েলি ওয়ান্ট যে এগুলো আবার শুরু হোক। সামনে তো মোটামুটি এখনো জুলাই মাস, সামনে আগস্ট মাস, হ্যাঁ। আমার মনে হয় 2 মাস পরে কাজটা আরো বেরিয়ে যাবে, তাই না? হ্যাঁ, সেপ্টেম্বর থেকে আমরা আমাদের শিল্পীদেরকে আসলে আমরা আমাদের মৌসুম বলি। সেপ্টেম্বর অক্টোবর থেকে আমাদের সবাই শিল্পীরা স্টেজে আসলে অনেক ব্যস্ত হয়ে যায়, এবং সেটা প্রায় একদম জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলে। আমাদের একটা দেখি টেন্ডেন্সি যে অনেকে বাইরে কনসার্ট করতে যায় হ্যাঁ। এবং আমন্ত্রণে যায়, ইয়েস। সে বেলজিয়ামও যায়, হ্যাঁ তো মালয়েশিয়া অন্য জায়গায় যায়। হ্যাঁ। অনিকার কি এরকম কোনো অফার রয়েছে কিনা সামনে? আই মিন শোজ এর জন্য, রাইট? হুম, ইয়েস, হুম। আমি তো জাপানে শো করে এসেছি। ওদের হচ্ছে গিয়ে পহেলা বৈশাখের যে ইভেন্টটা, সেটা আমি করে আসলাম। এরপর আমি চায়না শো করে এসেছি আমার ব্যান্ড সহ, জাপানে আমার ব্যান্ড সহ ছিলাম। সো দুটো শোই আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা শেষ করে এসেছি, এবং আমি আমার ব্যান্ড আনিকান রকার্সের জন্য এটা একটা বড় প্রাপ্তি। কারণ হচ্ছে গিয়ে আমরা ফুল ব্যান্ড মিলে কনসার্ট করতে গিয়েছি, এবং আমরা সাকসেসফুলি শেষ করে এসেছি, এবং সবাই এত এনজয় করেছে কনসার্ট দুটা। সো আলহামদুলিল্লাহ সামনেও আমাদের বেশ কিছু ট্যুর আছে ইন্টারন্যাশনাল। আর নতুন কোন গানগুলো এখন রেডি আছে যেগুলো আসবে? ফুয়াদ ভাইয়ের সাথে আমার একটা গান রেডি আছে, এবং আমার নিজের একটা গান রেডি আছে। সেটা হচ্ছে গিয়ে আমার একটা ছোট ভাই আছে পাবলো পিকাসো, সে গানটা করেছে। সো আমরা দুইজন মিলে এই গানটা, আমার ইচ্ছা যে আমি এই গানটা একটু আগে নিয়ে আসবো। এটা খুব ছোট একটা কিউট একটা গান, বাট ওটা আমি খুব শীঘ্রই রিলিজ করব। গানের সাথে অনেকে ধরো তোমার বিভিন্ন রকমের কোরিওগ্রাফি দেখি, বিভিন্ন রকমের পোশাকের একটা বিষয় দেখি। Yes, sir. পিছনে ধরো কোনো পাখনা, কখন অন্যরকম একটা বিষয়। Yes. এই গানটাকে আরো বেশি দৃষ্টিনন্দন করার জন্য এইগুলো কতটা প্রাসঙ্গিক কি মনে হয়? দেখেন, একটা সময় সত্যি কথা বলতে আমি আনিকা একটা জাস্ট টি শার্ট জিন্স পরে লাইক কোনো রকমের স্টেজ উঠে যেতাম। আমি তখন এতটা কনসার্ন ছিলাম না, বা কোনো একটা ড্রেস পরে যেটা আমার কাছে আছে অ্যাভেলেবেল, আমি এটা পরে উঠে যেতাম। পরে আমি একদিন চিন্তা করলাম যে আমি যখন একটা দেশের বাইরের কোনো কনসার্ট দেখি, বা কোনো একটা ইন্টারন্যাশনাল আর্টিস্টের কনসার্ট দেখি, তখন আমি কি দেখি যে জাস্ট প্রথম দেখাতেই আমার মুখ দিয়ে বের হয়ে আসে ওয়াও। তাদের আউটফিট বলেন, তাদের আউটলুক বলেন, যেভাবে তাদের প্রেজেন্টেশন বলেন, তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে এটা হওয়া উচিত। এবার একটা আর্টিস্ট যখন স্টেজে আসে, তখন তাকে দেখেই যেন সবাই প্রথমত বলে না, প্রথম দর্শন, হ্যাঁ, প্রথম দর্শনটাই যেন দেখে সবাই কোন বিচারই আর কি। ইয়েস, যে ওয়াও। তারপরে তো পারফরমেন্স আছে। সো আমি এই জিনিসটা আমার মাথায় আসলো, যেহেতু আমি ফ্যাশন ডিজাইনিং এর সাথে কাজ করেছি ছোটবেলায়। সো আমার কাছে মনে হলো যে কেন না আমি এখানেই সেটা অ্যাপ্লাই করি। তারপর আমি একটু ঘাটলাম যে ইন্টারন্যাশনাল আর্টিস্টগুলো কীরকম আউটফিট পরে থাকে, বা কীভাবে তাদের প্রেজেন্টেশনটা হয়ে থাকে, এগুলো নিয়ে রিসার্চ করলাম। দেন আই স্টার্টেড মেকিং মাই ওন ড্রেসেস। এরপরে হচ্ছে কি আমি আমার নিজের আউটফিট নিজে ডিজাইন করি, এবং আমি এগুলো করে সামনে মেবি ভিডিওতে অন্যভাবে দেখা যাবে। ইয়েস ইয়েস ইয়েস, এটা কি অলরেডি চলছে? হ্যাঁ অবশ্যই। আমি হচ্ছে কি এরকম কাপড় কিনে রাখি, একটা করে ডিজাইন করে রাখি। কিছু ড্রেস আমি রেখে দিয়েছি যে আমার ভিডিওসে পরবো, কিছু ড্রেস আমার শোজের জন্য আছে, এভাবে আই প্ল্যান। নার্গিস ফাকরির সাথে যে কাজটা হয়, হ্যাঁ। সেই কাজের আগে মানে আসলে কিভাবে কানেক্ট করা হয়েছে, বা তাকে নিয়ে আর কি প্ল্যানটা কিভাবে হয়েছে? আমি না সত্যি কথা বলতে জানতাম না যে আমার গানের মধ্যে নার্গিস ফাকরি লিপসিং করবে, এটা আমি জানতাম না। ইট ওয়াজ আ বিগ সারপ্রাইজ ফর মি। আমি যেদিন প্রোমো দেখি, সেদিন আমি গিয়ে আসলে এই শকটা খাই যে আমার গানে নার্গিস ফাকরি পারফর্ম করছে। সো ইটস আ বিগ থিং ফর মি, কারণ আমরা নার্গিস ফাকরিকে রকস্টার মুভিতে দেখেছি, আমরা সালমান খানের সাথে একটি গানে দেখেছি। সো আমি ওনার পার্সোনাল অনেক ফ্যান ছিলাম, তার বিউটির অনেক ফ্যান ছিলাম, এবং দ্য ওয়ে শি অ্যাকচুয়ালি মানে যেভাবে লিপসিং করেছে আমার গানটা, বোঝা যাচ্ছে না যে সে বাঙালি না, এবং শি ডিড রিয়েলি ওয়েল। এর পরবর্তীতে দেখা গেছে যে ঐশীও কিন্তু কাজ করেছে। হ্যাঁ, দুষ্টু পোলা পায়। ইয়েস, এবং সানি লিওনের সাথে, ইয়েস, ওর গানটা বেশ হিট হয়েছে। এবং তোমাদের যারা মানে সমপর্যায়ে যারা, হ্যাঁ। তারা মোটামুটি বলিউড বা ওদের সাথে Yes. কাজটা অনেক ভালোই হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস। আমি এখন মানে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে তোমার পড়ালেখা তো শেষ, হ্যাঁ, আমার বিবিএমবি শেষ। এই গানের পাশাপাশি অন্য কোনো
ব্যবসা বা অন্য কিছু আছে কিনা? আমার ইচ্ছা আছে আমার নিজের একটা আমি ক্লোদিং লাইন খুলবো, কারণ যেহেতু আমার ফ্যাশন ডিজাইনিং এর লাইনে বেশ কিছুদিন কাজ করেছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম। তো আমার ইচ্ছা আছে যে আমার আমার নাম হচ্ছে আনিকা, সো এটাকে উল্টালে আকিনা হয়। আচ্ছা, সো আকিনা ইজ একটা জাপানি brand। জাপানিজ নাম। সো আমার ইচ্ছা আছে যে আমি আকিনা এটা একটা ব্র্যান্ড লঞ্চ করবো, এটা আমার একটা স্বপ্ন। বা এই স্বপ্নটা পূরণ হোক, এটা আমরা চাই। এটা কি মেল ফিমেল? হ্যাঁ, অফ কোর্স ইটস ফর বোথ। আচ্ছা, তোমার খেলার প্রতি তোমার তো অনেক বেশি মানে কৌতূহল মেবি। হ্যাঁ হ্যাঁ, ক্রিকেটটাকে কেমন পছন্দ করো? ক্রিকেটটা আমি পছন্দ করি, ক্রিকেটটা আমাদের সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলেছিও। হুম। আমি আসলে আমি স্পোর্টস লাভার, সত্যি কথা বলতে Okay. এটা আসলে স্পেসিফিক কোনো গেম না। আমার যে কোনো ম্যাচ আমার খুব পছন্দ, যেমন আমার ক্রিকেট ভালো লাগে, আমি হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন খেলতে খুব পছন্দ করি, আমার ইদানিং একটু টেনিস খেলার প্রতি আগ্রহ জেগেছে, সো আমি একটু হয়তো বা টেনিস খেলতেও দেখা যেতে পারে আমাকে। সো আমি কোনো না কোনো ভাবে আমি স্পোর্টসের সাথে কানেক্টেড থাকতে খুব পছন্দ করি। যতদিন সম্ভব এই খেলার মধ্যে থাকো, বিয়ে হওয়ার পর কিন্তু হাজবেন্ড এসে বলবে এগুলো কেন করা যাবে না না, না, গান আমি করা যাবে আমি না। আমার একটা ছেলেকে বিয়ে করতে চাই যে হি অলসো লাইক সে স্পোর্টস লাভার, সে আমার সাথে টেনিস খেলতে যাবে, আমরা ডেটিং এ ডেট হ্যাঁ, নাইটে হ্যাঁ, যাব, টেনিস খেলতে যাব, আমরা ডেট নাইটে যাব, হ্যাঁ। প্যাডেল খেলতে যাব, ডেট নাইটে মানে যাব। সে গান পছন্দ করবে। অবশ্যই সে গান পছন্দ করবে, সে সাংস্কৃতিক মনা হবে। সো এটা খুব প্রয়োজনীয় যে একটা বন্ধু হবে। আমার চাওয়া, আমি যদি আমার জানি না কবে হবে, আমি যদি বা চলছে কিনা তাই বলো না আগে। একদমই চলছে না, একদমই চলছে না, এবং এটা নিয়ে সবাই খুব হতাশ যে কেন চলছে না। হ্যাঁ, তোমার পর্যায়ে যারা যারা আছে হ্যাঁ, অনেকের কিন্তু হ্যাঁ, মোটামুটি সবাই বিয়ে করে প্রত্যেকটা ফেলছে। দিন আমাকে লিটারালি কণা পড়া তো বলতে থাকে তাড়াতাড়ি একটা কিছু কর, কিন্তু হচ্ছে গিয়ে আমার কথা হচ্ছে মানে আমি আসলে একটা বন্ধু চাই যার সাথে আমি আমার লাইফটাকে এনজয় করবো, মোমেন্টটাকে এনজয় করবো। আমি ঐশীকে বলছিলাম, ঐশীতে জিলানির সাথে হ্যাঁ, একটা হ্যাঁ, বাচ্চা সুলভ একটা মানে দুজনেই তো বাচ্চার মতো, তখন বলেছে যে আমি পারফেক্ট এক লোককে পেয়েছি, একদম। আমার এখানে এসেছিল। সত্যি হ্যাঁ। কথা, সত্যি কথা, এবং তারা দুজনই খুবই মজার, তারা দুজনে একদম টোনাটুনির মতন সংসার করছে এবং দেখতে আমরা খুব হ্যাপি। সিনেমায় গান পাচ্ছি না। ইয়েস, আমিও পাচ্ছি না। মানে কি এটা এটা কেন নক করছে না? এটা কি আসলে একটা সিন্ডিকেট? আমি বারবার বলি সিন্ডিকেটে কেন বলি, 4-5 জনকে নিয়ে ইন্ডাস্ট্রি কাজ হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ। বাইরের কে যোগাযোগ যার বেশি, যার দহরম মহরম বেশি বা কেউ রিকমেন্ড করে দেয় তাহলে কাজটা হয়, তাছাড়া কিন্তু হয় না। না, না, এই বিষয়টাকে তুমি কি ভালোভাবে দেখো কিনা? না দেখেন, আমি একটা জিনিস চিন্তা করি কি, যে ফর এক্সাম্পল আপনি ধরেন একটা সিনেমার মুভি আপনি ডিরেকশন দিচ্ছেন, আপনার সাথে আমার ভালো পরিচয়, আমি আপনার নলেজে থাকবো এবং আপনি জানেন যে কোন গানে কোন ক্যারেক্টারটা কোন ভয়েসটা দিলে ভালো কাজ করবে, ইটস অ্যাবসলিউটলি ডিরেক্টরস কল। এখানের মধ্যে আমি অবশ্যই ডিরেক্টরটাকে সম্মান করি, সে যদি কাউকে চুজ করে থাকে বা সিলেক্ট করে থাকে যে এই আর্টিস্টটা আমার সিনেমায় গান করবে বা এই আর্টিস্টটাকে আমি নিব, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। এবং গানগুলো হিট হচ্ছে এই কারণে বিকজ হয়তো বা ডিরেক্টর যে সেই কিন্তু একটা বিষয়, 15টা গান হচ্ছে, একটা বা দুইটা হিট হচ্ছে, কেন হচ্ছে? ডিরেক্টরের কিছু ফল্টও থাকে। তারা ওই যে বললাম না, যে অতি স্বজনপ্রীতির কারণে তারা এমন কাউকে নিচ্ছে মানে। বাট আমি বলবো না, আমি বলবো যাদের কাছে নিচ্ছে তারা অবশ্যই যোগ্য এবং তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছে এবং সেই ক্ষেত্রে তারা গান পাচ্ছে এবং অবশ্যই তাদের গানগুলো সাকসেসফুলি সবার কাছে পৌঁছাচ্ছে। আবার আমাদের মতন যারা আর্টিস্ট আছে তাদেরকেও আসলে অপরচুনিটিটা আমাদের কাছে কম আসছে, এটাও রিয়ালিটি। আমরা চাই আমাদের কাছে অপরচুনিটি আসুক, আমি বলবো না যে আমার কাছে 10টা গান 10টা কাজই আসুক, আমার থেকে 2টা গানের যদি অপরচুনিটি আসে ওইটাতে আমি আমার নিজেকে দেখানোর সুযোগ পাবো। আমার কাছে এমন এমন কিছু গান আছে যেটা আমি জানি যে ওই গানটা আমাকে দিয়ে ভালো লাগবে না, তো আমি ওটা কিন্তু ছেড়ে দিই, বিকজ আমার গান গেতেই হবে এমন কোনো কথা না। আমার প্রথমত বুঝতে হবে যে এটা আমি ভালো করে তুলে ধরতে পারবো নাকি। আমি ধরেন একটু রক গান করি, আমি একটু পপ গান করি, আমাকে যে কোনো একটা গানের আইটেম সং এর মধ্যে আমাকে ভালো শোনা যাবে বিকজ আমি পালাবি কোথার মতন একটি গান করেছি। তবে অবশ্যই যদি আমাকে একটা সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল গান করতে দেওয়া হয় ওটা আমি ভালো করবো না, অবশ্যই সেই গানটা লুইপা আমার থেকে ভালো করবে। সো আমি বলবো যে যখন যার জন্য যে গানটা, আসলে গানটা হচ্ছে একেবারে একটা রিজিক এবং এটা যখন উপরের আল্লাহর কাছ থেকে আসবে সেটা আমার কাছে পৌঁছে যাবে। এবং গানটা সারা বেঁচে থাকে একটা মানুষের পরিচয়, যে একটা শিল্পীর পরিচয়। গান ভালো হলে তোমার যত প্রজন্মের পর প্রজন্ম মানুষ কিন্তু এটা শুনতেই থাকবে। এই যে তোমরা যারা আড্ডা দিচ্ছ একসাথে মিলে, তাদের ভিতরে লুইপার কথা বললা, তোমার কণা আছে এবং তোমাদের হ্যাঁ, এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় কিন্তু ঠিকঠাক, কিন্তু লুইপা যেরকম সিনেমার গানের বেশি বেশি হওয়া উচিত। আমি যেটা আপনাকে বলছিলাম এক্স্যাক্টলি, হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। আমিও চাই, আমি কিন্তু ওকে বারবার খালি খোঁজাতে থাকি বিকজ আমি জানি আমি কিন্তু ওর পার্সোনালি গানের ভীষণ ভক্ত এবং ওর এই যে সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল গানগুলো, এবং যদি ওকে কোনো একটা আইটেম সং করতে দেওয়া হয়, কারণ ও কিন্তু একটা গান করেছে নাচ ময়ূরী নাচ বা চুরি ছামছাম, ওর রিসেন্ট যে গানটা, সে কিন্তু অনেক ভালো করবে।
এরকম অনেক আর্টিস্ট আছে, আতিয়া আনিসা আছে, যদি চলনীলায় দোলা। দোলা তো ইজ ডুইং ওয়ান্ডারফুল, মানে শি ইজ আ ডিজার্ভিং আর্টিস্ট। ও যেটা করছে ওটা ডিজার্ভ করে আমি বলবো, এবং ও অসম্ভব ভালো গান করে। এরপরে হচ্ছে আতিয়া আনিসা, ও চলনীলার পরে আমি বলবো যে ওর আরো গান আসার কথা বা উচিত। মাশা ইসলাম, আমরা রিসেন্টলি তার কোকসুরের গান দেখলাম। সো সবাই অনেক, আমি বলবো যে পার্সোনালি আমার ফ্রেন্ড তাসফি, আমাদের ফুয়াদ এন্ড ফ্রেন্ডস আমরা একসাথে কাজ করি, তাসফি, অন্তরা আছে, তারপর হাসিব ভাই আছে ছেলেদের মধ্যে, সো সাবির ভাই আছে, সো কেন না। এখন তুমি যেহেতু কোক স্টোরের গানের কথা বললা, মাশার এই গানটা নিয়ে অনেকে কিন্তু সমালোচনা করছে, তুমি কি বলো তোমার কাছে? আমি বলবো যে মাশা কোক স্টুডিওতে গান করছে, আমি এটা নিয়ে অনেক হ্যাপি, আমি এটা নিয়ে খুশি। ওইটা ওর জন্য একটা, আমি প্রত্যেকটা মানুষের একটা একটা স্টেপ আছে না, শি ইজ অলরেডি, ওর একটা ভালো জায়গা ক্রিয়েট হয়ে গেছে, এবং তাকে আমরা গ্রামীণ ফোনের মতন বড় প্ল্যাটফর্মেও দেখছি বা দেখে আসছি, এবং শি ডিজার্ভস লাইক এত বড় একটা প্ল্যাটফর্ম কোক স্টুডিওর মতন। আলোচনা সমালোচনা থাকবেই। গানটা কেমন লেগেছে? গানটা আমার কাছে তো খারাপ লাগে না, মানে তোর চিত্রায়ন বলো, গানের যে রবীন্দ্রনাথের সোনার তরীর সাথে একটু মডার্নাইজ আছে, এটাই তো স্বাভাবিক। কোক স্টুডিও তো একটু ডিফারেন্ট কিছুই আপনাকে দেয়, এবং সেখানে তারা একটু ডিফারেন্ট করে কাজটা করেছে। এটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। মিউজিক্যালি ইটস নাইস, সো এটা হয়তো বা অন্যদের কাছে ভালো লাগছে না, আমার কাছে খারাপ লাগবে। হাবিব ভাই বা হাবিব ভাইয়ের সমবয়সী আরো যারা যারা হৃদয় রয়েছে, রুমি, আরিফিন রুমি, তো এদের গানগুলো একটা সময় কিন্তু তারা তৈরি করতো, এক একজনকে তৈরি করতো, এই জায়গাটা কি কমে যাচ্ছে? লুক, হাবিব ভাই তো একজন, হি হিমসেলফ আ ইন্ডাস্ট্রি, এবং মহাজাদু কিন্তু মালয়েশিয়ায় যখন প্রধানমন্ত্রী যখন গিয়েছিল তাকে অভিনন্দন জানাইছে, কিন্তু মহাজাদু হাবিব ভাইকে ফলো করে না এমন কোনো আর্টিস্ট নাই। এভরিবডি লাভস হাবিব ভাই, এভরিবডি, প্রীতম, এভরিওয়ান, আপনি কাকে জিজ্ঞেস করেন, এনিওয়ান, সবাই কিন্তু ওনাকে অনুসরণ করে, ওনাকে অনুকরণ করে, বিকজ হি হিমসেলফ ইন্ডাস্ট্রি। সো হাবিব ভাইয়ের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, এবং হি ইজ ডুইং, এবং উনি কিন্তু এখনো পর্যন্ত গান ছেড়েই যাচ্ছে। আমার সাথে ওনার একটা জ্বালা গান আছে, এবং উনি অনেক মেয়েরও ক্রাশ, অবশ্যই সব মেয়েদেরই ক্রাশ, উনি প্রেমিক, নিজেও প্রেমিক। প্রীতম নিয়ে তোমার কি? প্রীতম এখন আর ইন্ডাস্ট্রিতে প্রীতম ছাড়া আছে কি, আপনি আমাকে বলেন। সেটাই বলছি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, এবং আমাদের শোজ অনেক বেশি একসাথে পড়ে। এমনও হয় যে আমি স্টেজ থেকে নামছি প্রীতম উঠছে, বা প্রীতম স্টেজ থেকে নামছে আমি উঠছি। তো এই তো প্রীতম কিন্তু হাইলি ডিমান্ডেবল পারসন, অনেক টাকা কনসার্ট করতে যায়, এবং ওর থেকে 1 টাকাও নড়ে না। দাদা আমরা চেনা মানুষ, আমি একবার হায়ার করেছিলাম, মনে একটু 50,000 টাকা কমাইছিলাম, কিন্তু ওই টাকায়। তুমি কিরকম কি, তুমি কি অনেক বেশি টাকা ডিমান্ড করো? না, অনেক বেশি না, আমি আমার অনুযায়ী ডিমান্ড করি, আমারটা বেশিও না কমও না, একটা ভালো জায়গায় আছে। শিল্পীরা আসলে চাওয়া কি শিল্পীদের চাওয়া ভক্তদের কাছে আসলে অতটুকু, যতক্ষণ শিল্পী একটা স্টেজে থাকে ততক্ষণ যদি ভক্তরা এনজয় করে, অ্যাপ্রিসিয়েট করে, আমার মনে হয় এর চেয়ে বড় চাওয়া পাওয়ার কিছু নেই। এবং আমরা গান করতে চাই, এমনও হয়েছে যে আমি এমন শোজে গেছি, আমি 3টা গান করে আমার নেমে যেতে হচ্ছে, বা 2টা গান করে নেমে যেতে হচ্ছে, এটা আমার ভালো লাগে না। আমি গান করতে চাই, আমি স্টেজে পারফর্ম করতে চাই, সো ওটা না করে যদি আমার টাকা পয়সা নিয়ে চলে আসে, আমার আসলে পোষায় না। শিল্পীরা কিন্তু কম টাকা কামাই করে না, কিন্তু লাস্টে দুস্থ শিল্পীর খাতায় খরচ তো বেশি করে। না, এটা কেন? তোমার কি এটা ভালো লাগে? খরচ বেশি করে, এটা হতে পারে, কারণ আমাদের খরচ বেশি না, কিন্তু কেন এই যে শিল্পী, দুস্থ শিল্পী বা এরকম রাষ্ট্রের কাছে হাত পাততে হবে, টাকা নিতে হবে? এই যে সে সিঙ্গার বলো, বা নাটকের শিল্পী বলো, বা সিনেমা শিল্পী বলো, এটা কি তোমার কাছে? আমার কাছে মনে হয় যে সেটা আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন, আপনি যে আর্নিংটা করবেন, আপনি যদি সেটা সেফ না করেন, এটা আপনি চাকরিজীবী হন বা আপনি ব্যবসায়ী হন, এটা কোনো না কোনো সময় আপনার ফুরিয়ে যাবে। সো ইউ হ্যাভ টু সেভ ইট ফার্স্ট, যে আমি একটা অ্যামাউন্ট সেভ করলাম যেন পরবর্তীতে এটা আমার কাজে লাগে, সেটা যে প্রফেশনেই হোক না কেন। এখন আপনি যদি টাকা কামাচ্ছেন, আজকের টাকা আজকে উড়ে ফেলতেছেন, সেটা আপনি পরবর্তীতে থাকবে না। তো এটা যার যার ব্যাপার, যে সে কিভাবে তার মানি ম্যানেজমেন্ট করছে। তো আমি আমার মতন করে করছি। হাতি ভাই একটা কথা বলেছেন হাতিবের সাথে, যে এখনকার শিল্পীর থেকে মানে যারা একটু শো আপ বেশি করে, শিল্পী কম, শো আপটা বেশি। হ্যাঁ, তোমার কি মনে হয়? আমি এটা পারি না। আমি এটা নিয়ে আমার বেশ সময় কথাও হয়, আমার বন্ধু বান্ধব বলে যে দোস্ত তুই কিন্তু একটা আর্টিস্ট, তুই কিন্তু হাব একটু সেলিব্রিটি মতো থাকা উচিত। আমি এরকম না, আমি খুব সিম্পল একটা মানুষ। আমি গাড়িও চালাই, একদম কম দামে একটা গাড়ি। সবাই এটা নিয়ে আমাকে বেশ কিছু বকাও দেয় যে একটা ভালো গাড়ি কিনো, তুমি টাকা কামাচ্ছ, কেন করছো না একটা ফ্ল্যাট কিনো। আর বিয়ের পর হাজবেন্ড দেবে কোথায়? আজকালকার ছেলেরা কিছু দেয় না, ওগুলো মেয়ের থেকে নেয়। তাই না? হ্যাঁ, এর আর বললেন না। তুমি এগুলো কি দেখেছো যে মেয়ের কাছ থেকে নেয়? হ্যাঁ, আজকালকার আপনি দেখেন ছেলেরা তো মেয়েদের থেকে নেয়। না, আমি তো দেখি উল্টা। জি না। আচ্ছা, তার মানে এরকম তোমার হচ্ছে না, এরকম হবে না, চান্সেস খুব কম। আচ্ছা, তোমার একটা টাইমলাইন কি, যে বিয়ের একটা সময়?
লুক, আমি বিয়ে যদি আমার কাউকে পছন্দ হয় আমি কাউকে বিয়ে করে ফেলতে পারি, এটা Okay. আমার কাছে কোনো ম্যাটার না। আমি এমন হতে পারে যে আপনারা কেউ জানলেন না, আমি হঠাৎ করে মসজিদে গিয়ে বিয়ে করে ফেললাম। আমার এত ধুমধাম করে বিয়ে করার ওরকম প্ল্যানিং ও নেই। মসজিদে যে বিয়ে করার প্ল্যান আছে? আমার ওরকম প্ল্যান আছে যে আমি সিম্পল করে বিয়ে করবো। আমাকে সবাই Okay. এটা নিয়ে বলে না অনুষ্ঠান করবি, হ্যাঁ আমরা গায়ে হলুদ করবো, আমরা হেলদি করবো, কিচ্ছু করবো না আমরা। মানুষ কেন খাওয়াবো উদয়? তোমরা আসবা এমনি মসজিদে এসে ছবি টবি তুলবা, খানা দানা খাই যাবে, জিলাপি আর সিঙ্গারা দিয়ে পাঠিয়ে দিবো। ছেলে যদি ধার্মিক হয়, যদি বলে গান টান ছেড়ে দাও, তাহলে কি ছেড়ে দেবা? আমি কিন্তু জ্ঞানকে বিয়ে করবো। ধার্মিক হতে অসুবিধা নেই, ধার্মিক আমিও, ঠিক আছে, বাট তার মানে না যে আপনি আরেকজনের প্রফেশনকে ছাড়তে বলবেন কোনো কিছুর জন্য, এটা তার ব্যাপার। এটা যদি আমার মধ্যে কখনো রিয়েলাইজেশন হয় যে আমি মিউজিক ছাড়বো বা আমার মিউজিক ছাড়তে হবে ধর্মের কারণে, সেটা আমার মধ্যে থাকুক, বাট আপনি আমাকে ফোর্স করতে পারবেন না। বাট ধার্মিক মানে এই না যে আরেকজনের প্রফেশনকে আপনি বলবেন যে এটা করা যাবে না। বয়স নিয়ে তোমার অবজারভেশন কি? কিসের বয়স? মেয়েদের কোনো বয়স নেই, মেয়েরা সবসময় সুইট 16। না, যখন একটা সময় চুল পাকবে বা তোমার ওটাও সৌন্দর্য। হ্যাঁ, ওটা সৌন্দর্য। ওটাও সৌন্দর্য। এটাও প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে। যখন আমি ইয়াং ছিলাম, মানে যখন আমার বয়স ছিল 16-17 বছর, তখন আমি একরকম সুন্দর ছিলাম। 25-এ আমি একরকম সুন্দর ছিলাম, আমি এখন একরকম সুন্দর। তোমার প্রথম পারিশ্রমিক কত ছিল? গানে? 20,000 টাকা। আমি ভালো পারিশ্রমিক দিয়ে শুরু করেছিলাম। আমি ভালোই পারিশ্রমিক দিয়ে শুরু করেছিলাম। সেটা কত সালে? 15। 15-তে। আমি মিউজিক আসলে শুরু করি, আমার যদিও পাওয়ার ভয়েস থেকে এসেছিলাম 2012-তে, বের হয়েছিলাম 13-তে, বাট শুরু করেছি 16 থেকে। তোমাকে ফোন দেওয়ার আগে তুমি কোথাও ডাবিং করছো গানের? হ্যাঁ। কোন গানটা এটা? না, এটা একটা জিঙ্গেল ছিল, এটা ও, রিটেক আচ্ছা। দিয়েছিলাম। তার মানে তুমি জিঙ্গেল নিয়মিত হ্যাঁ, দিচ্ছ, হ্যাঁ, হ্যাঁ। গানও কনসার্ট করছো, Yes, আবার কাজও রেকর্ডিংও বাড়ছে। করছি। ওকে, যাক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ Thank you. সময় দেওয়ার জন্য। এবং Thank you. তুমি বলেছিলে তুমি ব্রাজিলের জার্সি পরে আসলে ভালো হতো, আজকে আসলে পরে কিন্তু তুমি যেভাবে বলছো একটা বলের সাথে দেখো হ্যাঁ, তোমার মিলে গেল মিলে গেল হ্যাঁ। টোটাল। আসলে হ্যাঁ। না, আমি না আসলে একটা নতুন জার্সি কিনবো চিন্তা করেছিলাম, কিন্তু নরওয়ের খেলাটা শেষ হোক তারপরে। এখন ব্যাপারটা হলো তুমি বিশ্বকাপটা কাকে দিবা? আর্জেন্টিনাকে দিবা? না, আর্জেন্টিনাকে না। নাকি ব্রাজিল? ব্রাজিল যদি পায় তাহলে আর্জেন্টিনা পেলে অসুবিধা নেই, কিন্তু ব্রাজিল না পেলে আর্জেন্টিনা দরকার নেই। তুমি একটু ভক্তদের বলো, আর্জেন্টিনার ভক্তদের একটু বলে দাও যে আর্জেন্টিনার ভক্তদের একটা কথাই বলবো যে আপনারা আসলে আর্জেন্টিনা না, আপনারা হচ্ছেন ফিফান্টিনা। কারণ আপনারা কমিটির টিম, আপনারা বেশ মানে আর্জেন্টিনা আর কি। হ্যাঁ, আর আমরা আর্জেন্টিনা না, আমাদের আসলে সাপোর্টটা কম, আপনারা যেরকম সাপোর্ট পান। তারপরে আমরা হচ্ছে গিয়ে সবাই ভাই ভাই বন্ধু বন্ধু। ব্রাজিল আর আর্জেন্টিনা আসলে না থাকলে আমার মনে হয় না ফুটবল হ্যাঁ। জমবে, একদমই জমবে আগে না। যেটা আবাহনী মোহামেডান ছিল। আসলে এটা একদমই জমবে না। তো দুটো দলই থাকুক, আমরা দুইটা দলই মারপিট করতে থাকি এবং খেলাটা এইভাবে চলতে থাকুক, লাগলে ফাইনাল পর্যন্ত যায়। না, তোমার আশাটা পূরণ হোক। এবং তোমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ শ্রোতাদের, দর্শকদের, আগামী সময়ের এই দর্শকদের যারা নিয়মিত এই অনুষ্ঠানটা দেখছেন। তাসনিম আনিকা ছিলেন, সামনেও থাকবেন, আগামীতে নতুন কোনো অতিথি আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। খোদা হাফেজ।